2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী আমার ছাত্রছাত্রীরা কেমন আছো সকলে? আশা করি তোমাদের প্রস্তুতি বেশ ভালো মতোই চলছে। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, তোমাদের মধ্যে অনেকেরই ইতিহাস বিষয়ে কিন্তু যথেষ্ট ভয় রয়েছে এবং আমি লক্ষ্য করে দেখেছি যে তোমরা অনেকেই টেস্ট পেপার যখন সলভ করো তখন টেস্ট পেপারের ক বিভাগের অর্থাৎ একের দাগের যে 20টি এমসিকিউ থাকে এবং তারপর খ বিভাগে যে দুইয়ের দাগের 16টি প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলি অর্থাৎ শর্ট প্রশ্নগুলিকে তোমরা সমাধানের উপর বেশি জোর দাও এবং এর পাশাপাশি গ বিভাগ অর্থাৎ 3-এর দাগে যে 11টি 2 মার্কসের প্রশ্ন থাকে সেটাকে কিন্তু তোমরা একটু এড়িয়েই চলো। এবং এক্ষেত্রে তোমাদের অনেকেরই একটা প্রবণতা থাকে যে প্রত্যেকটি অধ্যায় থেকে নির্বাচিত কিছু 2 নম্বরের প্রশ্নকে তোমরা মুখস্থ করো এবং মুখস্থ করে সেগুলোর ভরসাতেই তোমরা পরীক্ষা দিতে চাও, যেটা একদমই ঠিক নয় বলেই আমার মনে হয়। বিশেষত যারা পরীক্ষাতে ভালো নম্বর পেতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবণতা রীতিমতো ভয়ানক হয়ে দাঁড়াতে পারে। তাই আমার পরামর্শ হলো যে টেস্ট পেপারের প্রত্যেকটি পেজে যে 2 মার্কসের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি খুব ভালো করে অনুশীলন করা কিন্তু তোমাদের একান্তই প্রয়োজন। যদি তোমরা টেস্ট পেপারটা ভালো করে দেখো, যে কোনো টেস্ট পেপার, তাহলে দেখবে যে এই প্রশ্নগুলির মধ্যে অনেকগুলি প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ঘুরে প্রায় প্রত্যেকটি পৃষ্ঠাতেই রয়েছে এবং এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। কাজেই তোমরা যদি এগুলিকে নিরন্তর অভ্যাস করো তাহলে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার সময় আর কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না। আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো এই যে তোমাদের এবিটি এর টেস্ট পেপারে যে এই রকম বিভিন্ন ইতিহাসের প্রশ্নপত্রগুলিতে 2 মার্কসের প্রশ্নগুলি রয়েছে সেগুলোর আলোচনা, অর্থাৎ কিভাবে লিখলে তোমরা একদম 2-এ 2 পাবে সেই সংক্রান্ত আলোচনা বা সেই উত্তরগুলি তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আজকে একদম শুরুতে আমরা প্রথম যে ইতিহাসের প্রশ্নটি রয়েছে 48 পেজে, সেই 48 পেজের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব, তার উত্তরগুলি আমরা জেনে নেব। এবং যদি তোমাদের এই ভিডিওটাকে তোমাদের প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আগামীতে প্রত্যেকটি প্রশ্নপত্রের যে 2 মার্কসের প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটির উত্তর কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে দেব। তাই চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। একেবারে প্রথমে 3-এর 1 দাগে প্রশ্ন রয়েছে, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর তোমরা লিখবে, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব কারণ এর দ্বারা প্রথমত স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয়ত জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। আঞ্চলিক ইতিহাসের মাধ্যমে জাতীয় ইতিহাস নিতে পারে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে? এর উত্তর লিখবে হলো, আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফি বা আলোকচিত্রের প্রধান গুরুত্বগুলি হলো, প্রথমত ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। দ্বিতীয়ত প্রচলিত তথ্য বা ঘটনার সত্যাসত্য ফটোগ্রাফির দ্বারাই যাচাই করা যেতে পারে। তৃতীয় প্রশ্ন রয়েছে, হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? করবে এইভাবে, হাজী মোহাম্মদ মহসিন ছিলেন একজন শিক্ষাপ্রতি, সমাজসেবক ও দানবীর। 19 শতকে বাংলার মুসলিম সমাজের শিক্ষার প্রসার, জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে তার অসামান্য অবদানের কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন। তার দান করা অর্থে এবং চার্লস মেটাকাপের উদ্যোগে 1836 খ্রিস্টাব্দে হুগলি মহসিন কলেজ প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, 3 আইন কি? এর উত্তর হবে, 1872 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র পরিচালিত ভারতের ব্রাহ্ম সমাজের প্রভাবে ব্রিটিশ সরকার একটি আইন পাশ করে যা 3 আইন নামে পরিচিত। এই আইনে বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহ আইনানুগ করা হয়। 3-এর 5 দাগের প্রশ্ন রয়েছে, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এর উত্তরে তোমরা লিখবে, হাজী শরীয়তুল্লাহর প্রচেষ্টায় বাংলাদেশে যে ফরাজি আন্দোলনের সূচনা হয় তা মূলত ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন ছিল। শরীয়তুল্লাহ মুসলমানদের কোরআনের অনুগামী হওয়ার জন্য প্রচার কার্য চালান এবং বাংলাদেশকে দারুল ইসলামে পরিণত করার উদ্যোগ নেন। তবে ধর্মীয় আন্দোলন রূপে শুরু হলেও দুদু মিয়ার সময় অসহায়, দরিদ্র, নির্যাতিত কৃষকদের স্বার্থ রক্ষার প্রচেষ্টায় জমিদার, নীলকর ও ইংরেজ সরকার বিরোধী কৃষক আন্দোলনে পরিণত হয় ফরাজি আন্দোলন। পরে অবশ্য নোয়া মিয়ার সময় তা পুরোপুরি ধর্মীয় আন্দোলন রূপে 1906 সাল পর্যন্ত চলেছিল।
পরের রয়েছে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল? উত্তর হবে ব্যর্থ হলেও চুয়ার বিদ্রোহের গুরুত্ব ছিল অপরিসীম। প্রথমত, জমিদার ও চুয়ার উপজাতির ঐক্যবদ্ধ লড়াই পরবর্তী কৃষক বিদ্রোহগুলিকে অনুপ্রাণিত করে। দ্বিতীয়ত, ব্রিটিশ শাসন শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে চুয়ারদের বিদ্রোহ ভারতের শিক্ষিত সমাজের ব্রিটিশদের প্রতি মোহভঙ্গ ঘটায়। তৃতীয়ত, চুয়ারদের কঠোর নিয়ন্ত্রণ রাখার উদ্দেশ্যে দুর্গম বনাঞ্চল নিয়ে গঠন করা হয় জঙ্গলমহল। এবং চতুর্থত, সরকার বিদ্রোহীদের জমি ফেরতের বন্দোবস্ত করে। পরের প্রশ্ন রয়েছে জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে হলো দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব 1838 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন দেখো 3-8 দাগে, নানা সাহেব কেন বিখ্যাত? উত্তরে তোমরা লিখবে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন পেশোয়া দ্বিতীয় বাজিরায়ের দত্তক পুত্র নানা সাহেব বা গোবিন্দ ধুন্দুপন্ত। কানপুর সহ উত্তরপ্রদেশের নানা স্থান তার নেতৃত্বে বিদ্রোহ পরিচালিত হয়। এক্ষেত্রে তাকে বিশেষভাবে সহায়তা করেন তারই বিশ্বস্ত অনুচর তাতিয়া তোপি। দিল্লির পতন হলে তিনি নেপালের জঙ্গলে পালিয়ে যান। এর পরের প্রশ্ন 3-9 দাগের, চার্লস উইলকিন্স কে ছিলেন? উত্তরে লিখবে প্রাচ্যবাদী পণ্ডিত চার্লস উইলকিন্স ছিলেন একজন চলনশীল বাংলা হরফ নির্মাতা। তিনি পঞ্চানন কর্মকারের সহায়তায় এই হরফ তৈরি করেন এবং বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের নির্দেশে ন্যাথানিয়াল ব্রাসি হ্যালেডের লেখা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি ছাপার বন্দোবস্ত করেন। তাকে বাংলার গুটেনবার্গ বলা হয়। পরের প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? এর উত্তরে তোমরা লিখবে বিভিন্ন কারণে 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ। যেমন প্রথমত, বিদেশি শিক্ষা ও সংস্কৃতি বর্জন করে জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি শিক্ষা দান করা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষাদান করা ও দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা। তৃতীয়ত, ব্রিটিশ শিক্ষানীতির সমালোচনা করা। চতুর্থত, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো ইত্যাদি। পরের প্রশ্ন রয়েছে তেভাগা আন্দোলনের দাবি কী ছিল? উত্তর হবে তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি ছিল হলো উৎপন্ন ফসলের 3 ভাগের 2 ভাগ দিতে হবে। দ্বিতীয়ত, জমিকে ভাগচাষীকে দখলীসত্ত্ব দিতে হবে। তৃতীয়ত, জমিদারি প্রথার উচ্ছেদ ঘটাতে হবে। এবং চতুর্থত, ভূমির রাজস্বের পরিমাণ হ্রাস করতে হবে। পরের প্রশ্ন রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরে তোমরা লিখবে 1928 খ্রিস্টাব্দে শ্রমিকদের স্বার্থে সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয়। এর গঠনের কারণ ছিল প্রথমত, শ্রমিকদের কাজের সময় হ্রাস করা। দ্বিতীয়ত, সর্বনিম্ন মজুরির হার স্থির করা। তৃতীয়ত, জমিদারি প্রথার অবসান ঘটানো। চতুর্থত, শ্রমিক ও কৃষক আন্দোলনকে সংগঠিত ও শক্তিশালী করা ইত্যাদি। পরের প্রশ্ন রয়েছে অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? উত্তরে তোমরা এইভাবে লিখতে পারো 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের 3 জন সদস্য বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত বাংলার শাসন কেন্দ্র রাইটার্স বিল্ডিং বা মহাকারণ অভিযান করেন। তারা অত্যাচারী কারা অধিকর্তা সিমসন ও উচ্চপদস্থ কর্মচারী ক্রেগকে হত্যা করেন। এরপর টেগার্টের নেতৃত্বে পুলিশের সাথে মহাকারের অলিন্দে বা বারান্দায় বিপ্লবীদের গুলির যুদ্ধ চলে। এটি অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? উত্তরে লিখবে বাংলার ছাত্র সমাজকে স্বদেশী আন্দোলন থেকে দূরে রাখার জন্য 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কুখ্যাত কার্লাইল সার্কুলার জারি করা হয়। সারা দেশে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই সার্কুলার বা নির্দেশ উপেক্ষা করে ছাত্র সমাজের আন্দোলন অব্যাহত রাখা এবং সরকার কর্তৃক শাস্তিপ্রাপ্ত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করার উদ্দেশ্যেই গঠিত হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি বা সার্কুলার বিরোধী সমিতি। পরের প্রশ্ন, স্যার সিরিল র্যাডক্লিফ কেন বিখ্যাত? উত্তরে তোমরা লিখবে বড়লাট লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক ভারত বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হলে বঙ্গ ও পাঞ্জাবের সীমানা নির্ধারণের প্রয়োজন হয়ে পড়ে। কারণ শিখ অধ্যুষিত পাঞ্জাব ও মুসলিম অধ্যুষিত পূর্ববঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই কারণে স্যার সিরিল র্যাডক্লিফের সভাপতিত্বে গঠিত হয় দুটি পৃথক সীমানা কমিশন, যা র্যাডক্লিফ কমিশন বা সীমানা কমিশন নামে পরিচিত। কমিশনের সুপারিশ অনুযায়ী বঙ্গ ও পাঞ্জাবের সীমানা নির্ধারিত হয়। এবং একদম শেষ প্রশ্ন, পট্টি শ্রীরামালু কে ছিলেন? উত্তরে তোমরা লিখবে পট্টি শ্রীরামালু ছিলেন অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় গান্ধীবাদী নেতা। তিনি স্বতন্ত্র তেলুগু ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিতে 1952 খ্রিস্টাব্দের 19শে অক্টোবর অনশন শুরু করেন। 58 দিন অনশনের পর 15ই ডিসেম্বর তার মৃত্যু হয়। তার এই মৃত্যুতে প্রবল প্রতিক্রিয়া শুরু হলে ভারত সরকার 18ই ডিসেম্বর অন্ধ্রপ্রদেশ নামে ভাষার ভিত্তিতে স্বতন্ত্র রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরের বছর 1 অক্টোবর
অন্ধ্রপ্রদেশ নামে একটি স্বতন্ত্র রাজ্য আত্মপ্রকাশ করে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, এবং খুব শীঘ্রই আসতে চলেছে বাকি যে প্রশ্নপত্রগুলি রয়েছে তার প্রত্যেকটির 2 মার্কসের প্রশ্নের একদম পুঙ্খানুপুঙ্খ উত্তর।